দর্শক, আরও একবার আমন্ত্রণ যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। নজরুল জুবাইর আপনাদের সাথে আছি মিমি। আমাদের সাথে একজন অতিথি যুক্ত হবেন অনলাইনে যুক্ত হচ্ছেন তিনি সুদূর কানাডা থেকে। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোস্তফা কামাল পলাশ। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান এই স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি বিভাগে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ক পিএইচডি গবেষক হিসেবে কর্মরত আছেন। তাকে যুক্ত করে নিচ্ছি। জনাব মোস্তফা কামাল পলাশ, শুভ সকাল এবং আমন্ত্রণ সকালের বাংলাদেশ। যদিও ঘড়ির সময় বলে দিচ্ছে আপনার কানাডা এখন রাত, আমাদের তো সকাল। শুভেচ্ছা রইল আপনার জন্য। কেমন আছেন? শুভ সকাল পলাশ। শুভ সকাল, যদি আপনার এখানে সন্ধ্যা। ধন্যবাদ পলাশ। খুব স্বাভাবিকভাবে একটু আপনার কাছে জানতে চাও, যদি সম্ভব হয় আপনার ওখানে যদি টেলিভিশন থাকে টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে দিবেন, কারণ আমাদের নিজেদের কণ্ঠস্বর আমরা নিজেরাই শুনতে পাচ্ছি। তাতে করে হচ্ছে কি আমরা নিজেরা কনফিউজ হচ্ছে কাকে শুনছি না। যে পলাশের কাছে যে প্রসঙ্গটি প্রথমেই জানতে চাওয়া, একটা লম্বা সময় ধরে কানাডায় থাকছেন, যেহেতু গবেষণা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিয়েছেন, গবেষণার পরিবেশটা একটু জানাবেন। কানাডায় কেমন দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ আবারও। আপনারা নিজে জানেন যে বিশেষ করে কানাডা একটি উন্নত বিশ্বের বা G7 যে কান্ট্রিগুলো বিশ্বের শিল্পোন্নত দেশ তার মধ্যে একটি। আর কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আন্তর্জাতিক যে র্যাঙ্কিং এ বিশেষ করে শিক্ষা এবং গবেষণার জন্য খুবই উপরের দিকে থাকে। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়টি পড়ালেখা করি সেই বিশ্ববিদ্যালয়টি বিশ্বে যে র্যাঙ্কিং সেটি আসলে অনেক উপরে 300-র মধ্যে। এবং বিশেষ করে আমি যে প্রতিষ্ঠানটি মানে যে ডিপার্টমেন্টের ছাত্র বা আমি যেটি বলি যে ইনস্টিটিউটের ছাত্র, গ্লোবাল ইনস্টিটিউট ফর ওয়াটার সিকিউরিটি, এটির অবস্থান হচ্ছে পুরো বিশ্বে যে স্বাদুপানি গবেষণায় 11তম। পুরো বিশ্বের মধ্যে স্বাদুপানি গবেষণায় 11তম। তো আপনি বুঝতেই পারতেছেন যে এখানে আসলে ঠিক কত উন্নত মানের যে গবেষণা হয়, যেটি পুরো বিশ্বের মধ্যে 11তম স্থান যেটি স্থান দখল করছে। তো এটা আবার বলতেছি যে আমরা আরেকটা জিনিস হচ্ছে আমি বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমাদের বাংলাদেশে যে ক্যানোলা তেল আমদানি হয় বা মসুর ডাল, আমরা জানি এর বিশাল বড় একটি অংশ হয় কানাডা থেকে। তো সৌভাগ্যক্রমে এই যে ক্যানোলার যে তেল বাংলাদেশে যায় এটি আবিষ্কার হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে। আবার যেটি বললাম যে গম বা অন্যান্য যে মসুর ডাল, এই প্রতিটি যে কানাডা থেকে যে মসুর ডালটা বাংলাদেশে রপ্তানি হয় সেই মসুর ডালটাও আবিষ্কার হয়েছে আমার এই বিশ্ববিদ্যালয়ে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি নিশ্চয়ই যেটা বললাম যে এখানে গবেষণার জন্য খুব যে উন্নত মানের একটি পরিবেশ রয়েছে। এবং এখানকার কানাডা সরকার বিশেষ করে আমরা যেটা জানি যে অর্থনীতিতে যে গবেষণার খুব উল্লেখযোগ্য একটি অবদান। আমি যে জিনিসটা বললাম যে আমি এই রাজ্যের যে কৃষি যে রপ্তানি হয়, এই রপ্তানির যে উল্লেখযোগ্য অংশ যেটি যে মসুর ডাল, ক্যানোলা এবং গম, তো এই প্রত্যেকটাই আবিষ্কার হয়েছে আমার এই বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ এখান থেকে আবিষ্কার হয়েছে এবং এটি এখন পুরো বিশ্বে রপ্তানি হচ্ছে। এবং এই অর্থ যে তারা যে অর্থ উপার্জন করতেছে এই রাজ্যটি, সেটি এই যে বলুন শিক্ষা এবং গবেষণার মাধ্যমে, অর্থাৎ তারা শিক্ষা এবং গবেষণায় বিনিয়োগ করেছে সরকার, এবং সেখান থেকে এই শিক্ষা গবেষণার কারণে যে আবিষ্কার হয়েছে এবং সেটি তারা বাণিজ্যিকভাবে এখন উৎপাদন করে পুরো বিশ্বে এটি সরবরাহ করতেছে এবং সেটি অর্থ উপার্জন করতেছে। চমৎকার। মোটামুটি তাহলে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় মোস্তফা কামাল পলাশ, আপনি যে জায়গায় আছেন সেই রাজ্যের গবেষণায় বিনিয়োগ চমৎকারভাবে আসার জায়গা নিয়ে। সেই একটা জায়গায় একটু শুনবো, তরুণ যারা সে জায়গায় পাড়ি জমাতে চায় কতখানি সহজ হবে নিজেকে গুছিয়ে নেওয়া? কারণ এখন অনেকেই চাইছেন প্রতি মুহূর্ত দেশ থেকে হয়তো ভিন দেশে যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন কিংবা নিজের নিশ্চিত একটি ভবিষ্যৎ বিনির্মাণের নিজেকে নিযুক্ত করবেন। সেই একটা জায়গা থেকে সম্ভাবনা কতখানি দেখেন আপনি? এটি আসলে নির্ভর করতেছে যে আপনি যে আমরা জানি যে অনেক সময় বলা হয় যে বিদেশে আসছে আমরা আসলে যে ব্রেন ড্রেন, তো আসলে সব ক্ষেত্রে সেটি সঠিক নয়। এই জন্য বলতেছি আমি যে আমাদের অনেক সময় আমরা বাংলাদেশে আমাদের যে শিক্ষা এবং গবেষণার যে সীমাবদ্ধতা আছে সেটি আমরা মেনে নিতে হবে। তো আমরা অনেক সময় উন্নত দেশে আসার পরে সেটি যে আমাদের যে আমাদের গবেষণার মাধ্যমে যে অর্জিত যে জ্ঞান, সেটি আসলে প্রয়োগের জন্য যথেষ্ট যেটি আমি মনে করি যে উপায় রয়েছে বা সুযোগ রয়েছে। আপনি নিজে হয়তো জানেন যে আমি আমার এই পিএইচডি গবেষণার পাশাপাশি আমি একটি আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য একটি ওয়েবসাইট প্রতিষ্ঠিত করেছি, যেটি আসলে আবহাওয়া.com নামে পরিচিত। তো এই আবহাওয়া.com নামে ওয়েবসাইটটি, যেটি আমি বললাম যে আমার
পিএইচডি গবেষণার পাশাপাশি আমি এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠিত করেছি, এবং আমার যে পিএইচডি গবেষণার বিষয় সেটি হচ্ছে কানাডার কালবৈশাখী ঝড়। তো আমরা জানি যে বাংলাদেশেও কালবৈশাখী ঝড় একটি খুব বিশাল বড় সমস্যা। আমাদের প্রতি বছর এই কালবৈশাখী ঝড়ের কারণে গড়ে 350 থেকে 400 মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। আমরা জানি বিশেষ করে এই শনিবার, জাস্ট মাত্র 2 দিন পূর্বে শনিবার সিলেটে 5 জন মানুষ মারা গেছেন বজ্রপাতে। তো এখন এই যে গবেষণাটি আমি করতেছি যে কানাডার কালবৈশাখী ঝড় নিয়ে, তো আমার মনে হলো যে আমি এখানকার যে আমার যে অর্জিত জ্ঞান আমি সেটি আমার দেশের ক্ষেত্রে আসলে প্রয়োগ করতে পারি কিনা। তো এই ধ্যান ধারণা থেকেই আসলে আমার এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠিত করা। এবং আমি যেটি দেখলাম যে আমি আমার যে এখানকার অর্জিত জ্ঞান আসলে পুরো বিশ্বে আসলে কালবৈশাখী ঝড়গুলো প্রায় একই রকম, গ্রীষ্মকালীন ঝড় আমরা যেটা বলি, তো এটি খুব বেশি পার্থক্য নাই। তো এখন কথা হচ্ছে আমি যে কানাডায় যে আমার যে অর্জিত জ্ঞানটা এটি আমি খুব সহজেই আসলে আমি বাংলাদেশে প্রয়োগ করতে পারতেছি, এবং এই যে আবহাওয়া.com যে ওয়েবসাইটটি সেটির মাধ্যমে আমি প্রতিদিন যে বাংলাদেশের 8টি বিভাগ ভিত্তিক এবং ভারতের পূর্ব, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম এই বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমি প্রত্যেক দিন কমপক্ষে একটি আবহাওয়া পূর্বাভাস প্রদান করতেছি, এবং হয়তো যখন আমাদের জরুরি আবহাওয়া সম্পর্কিত ঘটনাগুলো ঘটে সেই সময় আমি একাধিক পূর্বাভাস দিয়ে থাকি। তো এটাই যেটা বললাম যে আমরা আসলে বিদেশে আসলেও উচ্চশিক্ষার জন্য আমাদের এই উচ্চশিক্ষার অর্জিত জ্ঞান আসলে আমরা দেশের কাজে লাগাতে পারি। সেটি আসলে পুরোটাই নির্ভর করে সেই ব্যক্তির আগ্রহ এবং ইচ্ছা এবং সদিচ্ছা, অর্থাৎ আমি আমার দেশের মানুষের উপকার করতে চাই কিনা, বা আমার যে অর্জিত জ্ঞান সেটির প্রয়োগের সুযোগ আছে কিনা। আর সুযোগটা আসলে আমি একটা জিনিস যেটা বলি যে অনেক সময় অনেকে বলে থাকেন যে রাষ্ট্র যদি আমাকে ডাকে আমি যাব, আসলে সবসময় সেটি রাষ্ট্র ডাকা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই রাষ্ট্র কখন ডাকবে তার জন্য বসে না থেকে আসলে স্ব উদ্যোগে এটি আসলে নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু করা সম্ভব সেটি আসলে করা যায়, যেটি সদিচ্ছা থাকে। ধন্যবাদ পলাশ। আপনি যেমনটা বলছিলেন আসলে আমরা শুনে বারবার ওখানকার সাথে আমাদের এখানকার বাস্তবতা মেলাচ্ছিলাম, এবং ফারাকটাও খুব স্পষ্ট হচ্ছিল। আমাদের বাংলাদেশের আবহাওয়ার যে পূর্বাভাস বা এই সংক্রান্ত অনলাইনে যে তথ্য হালনাগাদ হওয়ার কথা, এই বিষয়গুলো আসলে তুলনামূলক বিচারে ওখানকার থেকে একটু কম আধুনিক বা অনাধুনিক বলা যায়। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা এখানে আপনার কি বলার আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি আসলে যেটা মনে করি যে বিশেষ করে আমি এটি বলতে পারি যে আবহাওয়া সম্পর্কিত যে তথ্যগুলো, বিশেষ করে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো, এটি পুরোপুরি বিশ্বের অল্প কয়েকটি দেশ আসলে এই মডেলগুলো যেটি সৃষ্টি করেছে, কিন্তু এই মডেলগুলো পুরোপুরি আসলে বিনে পয়সায়, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা দেশ, আমি যেটি বললাম যে প্রায় 20টা দেশ এই মডেলগুলো, বিশ্বের বিভিন্ন প্রধান 20টি দেশ এই মডেলগুলো আবিষ্কার করেছে। কিন্তু যদিও কিন্তু প্রথম 2টি বা 3টি মডেলই আসলে প্রধানত আমেরিকার যেটি একটি আবহাওয়া পূর্বাভাস মডেল এবং ইউরোপিয়ান ইউনিয়নের, এবং এই মডেলগুলো পুরো বিশ্বের যে 194টা দেশই ব্যবহার করে, এবং এই ব্যবহারের জন্য কাউকে কোনো অর্থ প্রদান করতে হয় না। এটি আসলে আমরা যেটা বলি ওপেন সোর্স। আচ্ছা, দ্বিতীয় কথা, অর্থাৎ এই যে আবহাওয়া পূর্বাভাসের তথ্যগুলো, অর্থাৎ পুরো বিশ্বের প্রত্যেকটা দেশের যে এটা নিতে পারে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে কোনো প্রকার অর্থ প্রদান ব্যতিরেক। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এই আবহাওয়া সম্পর্কিত যে তথ্যগুলো এগুলো দেশের মানুষের কাছে পৌঁছানো, অর্থাৎ আমি যেটা যদি বলি যে এই আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো ইংরেজি ভাষায় আবহাওয়া পূর্বাভাস তৈরি করে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ তো আসলে ইংরেজি বুঝতে পারে না, তার মানে আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তরের এটি দায়িত্ব এই আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত যে ইংরেজি আবহাওয়া পূর্বাভাসের যে তথ্য সেগুলো আমাদের দেশের মানুষ বুঝতে পারে সেই ভাষায় প্রচার করা। এই জায়গাটাই আসলে সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমাদের আবহাওয়া অধিদপ্তরের। তারা আসলে সঠিক সময়ে সঠিক যে আবহাওয়া তথ্যগুলো আমাদের দেশের মানুষের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারে না। তো তারা যেটা করে সাধারণত আমরা জানি যে একটা মাত্র আবহাওয়া পূর্বাভাস জারি করে, অর্থাৎ এই যে আমরা যেটা বলি, বিশেষ করে আমি যদি একটু উদাহরণ দিতে পারি যে ঘূর্ণিঝড়ের সময় তারা কি বলে যে 1 থেকে 10 নম্বর বিপদ সংকেত জারি করে। তো আমার কথা হচ্ছে এই 1 থেকে 10 নম্বর যে বিপদ সংকেতগুলো এগুলো তো আসলে সমুদ্র বন্দর অথবা নদী বন্দরের জন্য ওরা জারি করে। তো আমার কথা হচ্ছে যে জেলা শহরগুলোতে আমি যদি বলি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই জেলাগুলো তো নদী বন্দর নাই, এগুলো তো সমুদ্র বন্দর নাই। তার মানে কি বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণিঝড় যখন আমাদের সাতক্ষীরায় যদি আঘাত করে সেই ঘূর্ণিঝড় থেকে কুষ্টিয়া বা সাতক্ষীরা জেলার মানুষের কি কোনো বিপদ নাই? তার মানে অর্থাৎ আমি যেটা বলছি আবহাওয়া পূর্বাভাস
আমাদের আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাসটা জারি করতেছে বা যে পদ্ধতিতে যে জারি করতেছে সেটি আসলে আধুনিক না। আমাদের এই যে 1 থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত, এগুলো আসলে প্রায় আমি যেটা জানতে পারি সেটি হচ্ছে ব্রিটিশ মানে 1947 সালের পূর্বে ব্রিটিশ সরকার এই পদ্ধতিতে আবহাওয়া পূর্বাভাস জারি করতো। এরপরে আমাদের প্রায় 75 বছর পার হয়ে গেল, আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনো একই পদ্ধতিতে আবহাওয়া পূর্বাভাস প্রচার করতেছে, সেটি আসলে আধুনিক না। এখন আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে আজ 24শে সেপ্টেম্বর, যেটি হচ্ছে যে বাংলাদেশ 24, আমাদের এখানে আমেরিকা এবং কানাডা এখন 23শে সেপ্টেম্বর। তো আমেরিকায় আমেরিকার যেটি ক্যালিফোর্নিয়া উপকূলে একটি হারিকেন আঘাত করতেছে এবং আরেকটা হচ্ছে ফ্লোরিডায়। তো আমি যে এখানে জয়েন করার 1 ঘন্টা আগে আমি দেখলাম যে আমেরিকার যে আবহাওয়া অধিদপ্তর, যেটাকে বিশেষ করে বলি ন্যাশনাল হারিকেন সেন্টার, অর্থাৎ ঘূর্ণিঝড় তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সংস্থা আছে, সেখানকার সেই পরিচালক সর্বশেষ প্রায় 3 ঘন্টায় প্রতি 1 ঘন্টা পর পর, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পরিচালক নিজেই সচিত্র কম্পিউটারের সামনে এক বিশাল বড় স্ক্রিনে দাঁড়িয়ে যে সচিত্র ব্যাখ্যা করতেছে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আছে, সর্বশেষ 1 ঘন্টায় কতটুকু অগ্রসর হলো, এটি শক্তিশালী হয়েছে না দুর্বল হয়েছে, এবং এটি সম্ভাব্য গতিপথের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তার মানে এখানকার যে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সরাসরি নেতৃত্ব দিয়ে এই যে হারিকেনের তথ্যটা আমেরিকার মানুষের কাছে পৌঁছাচ্ছে। এই জায়গাটাই আমরা দেখি না কখনো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আমাদের ঘূর্ণিঝড়ের সময় নিজের নেতৃত্ব দিয়ে এইরকম ভাবে ব্যাখ্যা করতে পারে, টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ এটি একটি নেতৃত্বের সমস্যা এবং যোগ্যতা সমস্যা। মোস্তফা কামাল পলাশ, অসংখ্য ধন্যবাদ। আপনি যে আধুনিকায়নের দিকে ইঙ্গিত দিচ্ছেন নিঃসন্দেহে তার স্বস্তিদায়ক, এবং আগামীতে এই সংযোজন নিশ্চয়ই বাংলাদেশের মতো রাষ্ট্রকে আরো অনেক লাভবান করবে, প্রভাবিত করবে। তবে হ্যাঁ, ওই আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাতে হচ্ছে, কারণ আমাদের সময়ের নিয়ন্ত্রণে থাকতে হচ্ছে। পুরো গল্পটা হয়তো শেষ করতে পারলাম না। আপনি যখন বাংলাদেশে আসবেন নিশ্চয়ই আপনাকে এই স্টুডিওতে যুক্ত করে আমরা আরও গল্প আপনার কাছ থেকে শুনবো। ভালো থাকবেন আপনি। এবং মিমি, দেখো, বাংলাদেশ থেকে একদিন পিছিয়ে থাকা রাষ্ট্রটিও বাংলাদেশ থেকে অনেক অনেক আধুনিক। হ্যাঁ, যারা পিছিয়ে থাকে এগিয়ে যাওয়া নিয়ে গল্প করেন, কেউ একজন এগিয়ে থাকে এই ধরনের মন্তব্য করেন, তাদের জন্য একটু বলতে টলতে চাইটাই আর কি, পিছিয়ে থাকারাও এগিয়ে যায়। যে ওকে, পর্যায়ে আমাদের শেষ বিরতি যাচ্ছে, ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি।